নমস্কার সবাইকে। যখনই পয়সা বাঁচানোর কথা আসে আমরা কিন্তু সবসময় ছোট ছোট যে পয়সা বাঁচানো সেই দিকেই নজর দিই, কিন্তু অনেক বড় বড় জায়গা আছে যেখানে আমরা প্রতিদিন অনেক টাকা লোকসান করছি, তারপরেও সেই দিকে আমাদের নজর যায় না। তা আজকে আমরা আলোচনা করব টোটাল 10টি পয়েন্ট নিয়ে, যেইখানে আমরা প্রচুর টাকা খরচা করে যাচ্ছি এবং একটু নজর দিলেই আমরা কিন্তু সেখান থেকে প্রচুর টাকা সাশ্রয় করতে পারবো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি পুরো দেখার এবং এর মধ্যে কোন কোন পয়েন্ট আপনারা নিজেরা মেনে চলেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। 1 নম্বর হলো ক্লোজ ডরমেন্ট অ্যাকাউন্ট। আমরা কিন্তু অনেক সময় অনেক ব্যাংকেই অনেক সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলি এবং খুলে ফেলার পরে আমাদের নিজেদেরও মনে থাকে না যে কোথায় আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলেছি, যার ফলে অনেক সময় দেখা যায় অনেক অ্যাকাউন্ট ইনঅপারেটিভ অবস্থায় পড়ে থাকে এবং ইনঅপারেটিভ অবস্থায় পড়ে থাকার জন্য সেই ব্যাংক কিন্তু আমাদের উপর চার্জের পর চার্জেস লাগাতে থাকে এবং আমরা নিজেরাও জানতে পারি না। অনেক সময় দেখা যায় যে অনেক স্যালারিড পার্সন কোনো একটি কোম্পানিতে কাজ করতো, সেই কোম্পানিতে কাজ করার সময় সেই কোম্পানি যেখানে স্যালারি অ্যাকাউন্ট খুলতে বলেছে সে সেখানে স্যালারি অ্যাকাউন্ট খুলে ফেলেছে। এখন সে কোম্পানি চেঞ্জ করে অন্য একটি কোম্পানিতে চলে গেছে, এখন সেখানে আরেকটি স্যালারি অ্যাকাউন্ট খুলতে হয়েছে এবং পুরনো যে স্যালারি অ্যাকাউন্ট ছিল সেই স্যালারি অ্যাকাউন্টটি 6 মাস পরে অটোমেটিক্যালি সেভিংস অ্যাকাউন্ট হয়ে গেছে। সে নিজেও জানে না এবং যেহেতু সেটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছিল সে ভেবেছে সেখানে কোনো চার্জেস কাটবে না, কিন্তু যখনই সেটা সেভিংস অ্যাকাউন্ট হয়ে গেল তখন কিন্তু তার উপর বিভিন্ন ধরনের চার্জেস ব্যাংক নেওয়া শুরু করলো, যার ফলে প্রচুর টাকা তার লোকসান হওয়া শুরু করলো, কিন্তু সে নিজেও জানে না। কিন্তু কোনোদিন যদি সেই অ্যাকাউন্টটি আমরা কোনো কারণবশত আবার ওপেন করতে যাই তখনই কিন্তু আমাদের সেই চার্জেস আগে পেমেন্ট করতে হবে, তারপরে সেই অ্যাকাউন্টটি আমরা ওপেন করতে পারবো। এইভাবে কিন্তু আমাদের প্রচুর টাকা লোকসান হয়, আমরা নিজেরাও বুঝতে পারি না। সুতরাং আপনার যদি কোনো ডরমেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিকে আগে ক্লোজ করুন, এইভাবে কিন্তু আপনি আপনার প্রচুর টাকা সাশ্রয় করতে পারবেন। 2 নম্বর হলো ফাইন্ড অল্টারনেটিভ। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক প্রোডাক্ট ইউজ করি, আমরা ভাবি সেই প্রোডাক্টগুলো আমাদের অনেক বেনিফিট দিচ্ছে, কিন্তু সেই প্রোডাক্টের অনেক অল্টারনেটিভ মার্কেটে রয়েছে যেটা অনেক কম পয়সায় আমরা পেতে পারি, কিন্তু তারপরেও সেই অল্টারনেটিভের কথা আমরা জানিও না অথবা সেই অল্টারনেটিভের কথা আমরা ভাবি না, যার ফলে কিন্তু আমাদের প্রচুর টাকার খরচা হয়ে যায়। উদাহরণ হিসাবে আপনাদের বলি, কিছুদিন আগে পর্যন্ত আমি একটা প্রোডাক্ট ইউজ করতাম। এটি হলো একটা রেজার। আপনারা বুঝতেই পারছেন কোন কোম্পানি, সেটাও আপনারা আশা করি আন্দাজ করতে পারছেন। এই প্রোডাক্টটি ইউজ করার জন্য একটা ব্লেডের যা দাম সেটা মোটামুটি রকম ভাবে 120 থেকে 130 টাকা, যেটা আমার মনে হয়েছিল খুবই কস্টলি, কেননা এই রেজারের যে ব্লেড আছে সেটা মোটামুটি 2 মাস থেকে 3 মাস আমি ইউজ করতে পারতাম এবং তারপরে সেই ব্লেডটি ফেলে দিতে হতো। আমি তখন ভাবা শুরু করলাম এর অল্টারনেটিভ আমি কি পেতে পারি, কেননা এই যে রেজার আছে এই রেজার আমাকে একটা সেফটি দেয়, যেটা কিন্তু লোকাল মার্কেটে যে রেজার আছে সেগুলো দেয় না। এক্ষেত্রেও আমি যেটার উপর সব থেকে বেশি ভরসা করি সেটা হলো ইউটিউবে সার্চ করা শুরু করলাম। সার্চ করে কিন্তু এর একটা অল্টারনেটিভ আমি অবশ্যই মার্কেটে পেলাম, এই রেজার, যেটা কিনা দেখতে মার্কেটে একটা লোকাল রেজারের মতন, কিন্তু এর সেফটি আগের যে রেজার ছিল তার মতনই, কিন্তু নর্মাল যে ব্লেড আছে সেই ব্লেডেই কিন্তু এর কাজ হয়ে যায়। সুতরাং একটা দাড়ি কাটার জন্য আমার যেখানে 120 টাকা খরচা করতে হতো প্রতি 3 মাসে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি 5 থেকে 10 টাকা খরচা করলেই আমার কাজ হয়ে যাচ্ছে পুরো 3 মাসের। তো এটা কিন্তু আমার প্রচুর টাকা সাশ্রয় করেছে। এর সাথে এর যে সেফটি আছে সেই সেফটিটাও কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে একবার চেক করতে পারেন। 2 নম্বর যে জিনিসটার কথা বলবো সেটা হলো কিন্ডেল। এটা কিন্তু কোনো ট্যাব নয়, এটা খালি বই পড়তে কাজে লাগে। যেহেতু আমি বই পড়ি সেহেতু দেখা যায় যে একটা হার্ড কপি বইয়ের কিনতে গেলে আমার অনেক টাকা খরচা হয়। এক্ষেত্রে আমি একটা বইয়ের সফট কপি কিনতে পারি এবং সফট কপি কেনার সময় অনেক সময় দেখা যায় যে একটা বই আমি 50% অথবা 60% কমেও পেয়ে যাই। কোনো সময় কোনো পয়সাও খরচা করতে হয় না একটা বই পড়ার জন্য, যেহেতু আমার কাছে এই ডিভাইসটি রয়েছে এবং এই ডিভাইসটি আমার চোখের উপর কোনো ধরনের কোনো এফেক্ট ফেলে না, যার ফলে এটা একটা ভ্যালু প্রোডাক্ট হিসাবেই আমার মনে হয় এবং এটা আমার কিন্তু অনেক পয়সা বাঁচাতে সাহায্য করেছে। যাই হোক, আপনি কিন্তু এইভাবে কোনো একটা অল্টারনেটিভ ভেবেও আপনি আপনার পয়সা সাশ্রয় করতে পারেন। 3 নম্বর যে জিনিসটির কথা বলবো সেটা হলো ইউজ জেনেরিক মেডিসিন। আজকালকার দিনে আমাদের মেডিসিনের যে খরচা আছে সেই খরচা কিন্তু প্রচন্ড রকম ভাবে বেড়ে গেছে। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কোনো না কোনো মেডিসিন চলে। এক্ষেত্রে আমরা যদি লোকাল মার্কেটে যাই এবং মেডিসিন নিয়ে আসি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক টাকা আমাদের খরচা হয়ে যায়। এক্ষেত্রে আমরা যদি জেনেরিক মেডিসিনের দিকে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু প্রায় 80 to 85% কম পয়সায় আমরা একটা জেনেরিক মেডিসিন কিনতে পারবো এবং এখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও অনেক দোকান খুলে দিয়েছে যেখান থেকে আমরা জেনেরিক মেডিসিন কিনতে পারি, যার ফলে আপনারা যদি গুগলেও একটু সার্চ করেন দেখতে পাবেন যে আপনার লোকাল কোথায় জেনেরিক মেডিসিনের দোকান আছে এবং
সেখান থেকে জেনেরিক মেডিসিন কিনে আপনারা সেটা ইউজ করতে পারেন। আমি অবশ্যই রেকমেন্ড করব ইউজ করার আগে আপনার ডাক্তারের সাথে একবার পরামর্শ অবশ্যই করে নেবেন। 4 নম্বর হলো পে ইউর ক্রেডিট কার্ড বিল ফার্স্ট। অনেক সময় দেখা যায় যে আমাদের মার্কেট থেকে কোনো না কোনো কারণবশত লোন নিতে হয়। অনেক সময় দেখা যায় ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে অথবা ক্রেডিট কার্ডের থেকে আমরা কোনো কিছু পারচেজ করি। এই ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো লোন থাকে সেই ক্ষেত্রেও বলবো ক্রেডিট কার্ডের যে লোন আছে সেটাকে আগে পেমেন্ট করুন, কেননা ক্রেডিট কার্ডের যে লোনের ইন্টারেস্ট আছে সেটা কিন্তু 30 থেকে 40% অনেকটা হয়ে যায়, যেটা একটা হিউজ অ্যামাউন্ট বলা যায়। সুতরাং আপনার ক্রেডিট কার্ডের যে লোন আছে সেই লোনটি আগে পেমেন্ট করুন। আর আপনার যদি কোনো কারণে ক্রেডিট কার্ডের লোন না থাকে সেক্ষেত্রে আপনি দেখুন কোন লোনটির ইন্টারেস্ট সব থেকে বেশি, সেই লোনটি আগে শোধ করার ব্যবস্থা করুন, তারপরে আপনি অন্য লোনের দিকে যান। না হলে যেই লোনটির ইন্টারেস্ট রেট প্রচুর পরিমাণে বেশি রয়েছে সেটি কিন্তু আপনার প্রচুর টাকা খরচা করাবে। 5 নম্বর হলো রিমুভ ইউর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড ডিটেল। অনেক সময় দেখা যায় অনেক শপিং সাইট আছে যেখানে কিনা আমাদের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের যে ডিটেল আছে সেই ডিটেল সেভ করা থাকে। সেই ডিটেল সেভ থাকার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে একটা জিনিস কিনে নিতে পারি, যার ফলে আমাদের যে ইম্পালসিভ পারচেজের হ্যাবিট আছে সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। এছাড়াও দেখা যায় যে অনেক ধরনের মেম্বারশিপ তারা দেয়, সেই মেম্বারশিপ আমাদের কাছে 1 মাসের জন্য ফ্রি দিল এবং ফ্রি দেওয়ার জন্য আমার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ডিটেল সেখানে সেভ করে রাখতে হচ্ছে। এবং সেখানে সেভ করে রাখার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই জিনিসটা হয়, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যে সেই 1 মাস পেরিয়ে যায় তারপরেও সেই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ডিটেল রিমুভ করতে ভুলে যায় অথবা ফ্রি মেম্বারশিপ সেটাকে উইথড্র করতে ভুলে যায়, যার ফলে পরের মাস থেকেই দেখা যায় সেটা অটোমেটিক্যালি পেড মেম্বারশিপ হয়ে যায়। এবং পেড মেম্বারশিপ হয়ে যাওয়ার জন্য দেখা যায় প্রতি মাসে আপনাকে একটা খরচা করতে হচ্ছে এবং আপনি সেই প্রোডাক্টটি ইউজও করছেন না। সেক্ষেত্রে আপনি যেই টাকাটাই খরচা করুন না কেন, 150 টাকা খরচা করুন, 200 টাকা খরচা করুন, সেটা কিন্তু বছর গেলে 1 থেকে 1,500 টাকা আপনার বেফালতু খরচা করাচ্ছে যদি আপনি সেই প্রোডাক্টটি ইউজ না করেন। সুতরাং এই ধরনের কোনো জায়গায় যদি আপনার কোনো মেম্বারশিপ নেওয়া থাকে এবং সেই প্রোডাক্টটি যদি আপনি ইউজ না করেন, সঠিক সময় সেই মেম্বারশিপটি উইথড্র করে নিন যাতে আপনার এক্সট্রা পয়সা সেখানে খরচা করতে না হয়। 6 নম্বর হলো স্টপ ইটিং আউটসাইড। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে যারা হস্টেলে অথবা মেসে থাকে তাদের বাইরে খাওয়ার একটা হ্যাবিট কিন্তু থাকে। এছাড়া অনেক ব্যক্তি থাকে যারা ফ্যামিলিকে নিয়েও ঘন ঘন বাইরে গিয়ে তারা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে খায় এবং সেটা তাদের হ্যাবিট হয়ে যায়। এক্ষেত্রে আমি অবশ্যই বলবো এটা যদি আপনার হ্যাবিট না হয় তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, অবশ্যই আপনি একদিন আপনার ফ্যামিলিকে নিয়ে বাইরে খেতেই পারেন। কিন্তু কোনো কারণবশত যদি এই জিনিসটা মনে হয় যে আপনার জোম্যাটো অথবা সুইগি থেকে খাবার আনিয়ে খেতেই আপনার পছন্দ হয় অথবা আপনি রেগুলার বেসিসে এই কাজটি করে থাকেন, রেস্টুরেন্টে যান অথবা জোম্যাটো সুইগি থেকে খাবার অর্ডার করে খান, সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই একটা কুক হায়ার করে নিন। তাতেও দেখা যাবে যে আপনার যে খরচা আছে সেই খরচা কিন্তু ওই যে খরচা আপনি রেস্টুরেন্টে করছেন তার থেকে অনেক কম হবে। এছাড়াও আপনার যদি সামান্য বেশি খরচাও হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু এটা লং টার্মে আপনাকে অনেক বেনিফিট দেবে, কেননা আপনার হেলথ ঠিক থাকবে। 7 নম্বর হলো গিফট। অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় অনেক অনুষ্ঠানে যাই এবং সেই অনুষ্ঠানে যাওয়ার সময় আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যর থেকে অনেক বেশি দামি গিফট নিয়ে যাই, কেননা সামনের যে লোক আছে সে যখন আমার কাছে এসেছিল সে দেখা যাবে যে একটা এক্সপেন্সিভ কোনো গিফট আমাদের উপহার দিয়েছিল। এখন হতে পারে সেই ব্যক্তির সেই গিফটটি দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু আপনার সেই ধরনের কোনো গিফট দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তারপরেও আপনি সেই জিনিসটি বাধ্য হয়ে দিচ্ছেন, কেননা সামনের লোক কি ভাববে। এই ধরনের মানসিকতা একেবারেই রাখবেন না। সামনের লোক যদি আপনাকে প্রকৃতই ভালোবাসে আপনার সেই ছোট গিফটও তার কাছে একটা দামি গিফট হয়ে দাঁড়াবে। আর সেই ছোট গিফটের মর্ম যদি সে না বোঝে তাহলে কিন্তু সে আপনার কাছের লোক বলে আমার মনে হয় না। সুতরাং এই সব জিনিসে আপনি খরচা করবেন না, যতটা পরিমাণ আপনার সামর্থ্য আছে ততটা পরিমাণই আপনি কাউকে গিফট দিন। এতে দেখা যাবে যে আপনার আন্তরিকতা যেটা রয়েছে সেটাও কিন্তু সেই গিফটের মধ্যে থাকবে। এর থেকে বেশি দামি গিফট যদি আপনি দিতে যান তাহলে দেখা যাবে তার মধ্যে আপনার যে আন্তরিকতাটা রয়েছে সেই আন্তরিকতার কিন্তু থাকবে না। সুতরাং এই গিফট দেওয়ারও কোনো মানে থাকে না। 8 নম্বর হলো এক্সপেন্সেস অন ফুড। এক্ষেত্রে আমি পুরো উল্টো কথা বলবো যে আপনার খাওয়া দাওয়ার পেছনে যে খরচা আছে সেই খরচা আপনি নিজে থেকেই বাড়ান। এখন অনেকেই বলবে যে আমরা তো পয়সা সেভ করার কথা বলছি, তাহলে আমি খাবার দাবারের উপর খরচা করার কথা কেন বলছি? তার কিন্তু একটাই কারণ, সেটা হলো আমাদের হেলথ। আমরা যদি আমাদের খাবারের উপর অর্থাৎ হেলদি ফুডের উপর আমরা বেশি পরিমাণে খরচা করি সেক্ষেত্রে লং টার্মে দেখা যাবে আমাদের বেনিফিট অনেক বেশি হবে। শর্ট টার্মে হতে পারে আমাদের কিছু এক্সপেন্সেস হলো, কিন্তু লং টার্মে যদি আমাদের হেলথ ভালো থাকে সেটা আমাদের মেডিকেল এক্সপেন্সেস কমাতে অনেকটাই সাহায্য করবে এবং যার ফলে লং টার্মে আমাদের অনেক পয়সার সাশ্রয় হবে। 9 নম্বর হলো পারচেজ অন সেল। আমি অনেক ভিডিওতেই বলেছি যে সেলে যে পারচেজ হয় সেখান থেকে যতটা কম সম্ভব পারচেজ করতে, কিন্তু এই ভিডিওতে আমি অবশ্যই বলবো যে সেলে আপনি অবশ্যই পারচেজ করুন, কিন্তু ইম্পালসিভ পারচেজ করবেন না। আপনার রেগুলার বেসিসে যেই জিনিসগুলো প্রয়োজন আছে সেই সব
জিনিসগুলো আপনি অবশ্যই পারচেজ করতে পারেন। যেরকম আপনার গ্রসারি আছে, আপনার বাথরুমের বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন সাবান, শ্যাম্পু, এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো যদি আপনি সেলে পান তাহলে অবশ্যই আপনি সেই জিনিসগুলো কিনুন। কেননা সেই প্রোডাক্টগুলো আপনাকে আজকে নয় কালকে আপনাকে কিনতেই হবে। এবং কোনো প্রোডাক্ট যদি দেখা যায় যে ভালো প্রোডাক্ট কিন্তু আপনি 40% অথবা 50% অফে পাচ্ছেন, সেই প্রোডাক্টটি কিনে যদি আপনি রেখে দিতে পারেন এবং সেই প্রোডাক্টটি যদি নষ্ট না হয় তাহলে আপনি কিনবেন না কেন? আপনি অবশ্যই কিনুন, কিন্তু এমন কোনো জিনিস আপনি কিনে নেবেন না যেই জিনিসটি আপনার কাছে অলরেডি রয়েছে অথবা এই মুহূর্তে প্রয়োজন নেই। কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটা অফার দেখে আমরা খুব ইমোশনাল হয়ে যাই এবং তৎক্ষণাৎ সেই জিনিসটি কিনে নিই। যদি সেই ধরনের কোনো থট আপনার কাছে আসে, আপনি একটুখানি ওয়েট করে যান, 1 দিন থেকে 2 দিন ওয়েট করে তারপরে সেই প্রোডাক্টটি কিনুন। হতে পারে 2 দিন পরে আপনার ব্রেন আপনাকে বললো সেই প্রোডাক্টের আপনার কোনো প্রয়োজন নেই, কিন্তু রেগুলার বেসিসে যেই সব প্রোডাক্টগুলো আপনার ঘরের প্রয়োজন আছে আপনি সেলে পেলে অবশ্যই সেই প্রোডাক্টগুলো নিয়ে আসুন। একটা জিনিসই ফলো রাখবেন, সেই প্রোডাক্টটি যেন আপনার কাছে নষ্ট না হয়। আর 10 নম্বর হলো পারচেসে ইন্স্যুরেন্স। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আমরা খরচা করার কথা কেন বলছি, আমরা তো এখানে সেভিংসের কথা বলছি। দেখুন, আপনি যদি কোনো ইন্স্যুরেন্স প্রোডাক্ট কিনে রাখেন, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্ট, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার যতটা না পয়সা বাঁচাবে তার থেকে আপনার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন সেটা দেবে। কেননা আপনি জানেন যে আপনার হেলথের দিক থেকে আপনি নিশ্চিন্ত, আপনি ভালো ফুড খাচ্ছেন, এর সাথে সাথে আপনার যদি কোনো ধরনের কোনো ডিজিজ হয়, আপনি যদি হসপিটালাইজড হন, তাহলে সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সেই যে বিল আছে সেই বিল আপনার মিটিয়ে দেবে। সুতরাং আপনি নিশ্চিন্ত হয়ে একটা লাইফ বাঁচতে পারবেন। এছাড়া অনেক সময় দেখা যায়, অনেক ব্যক্তিকেই আমি দেখেছি যে ছোট ছোট যখন কোনো ডিজিজ হয়েছে তখন সে হসপিটালাইজ হয়নি, কেননা হসপিটালে দেখা যাবে যে অনেক বড় বিল তার হয়ে যাবে, তার ভয়ে তার সেভিং সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এক্ষেত্রে তার যদি কোনো ইন্স্যুরেন্স করা থাকতো, সেই ছোট প্রবলেমে সে যদি হসপিটালাইজ হয়ে তার যে ছোট ট্রিটমেন্টটি আছে সেই ট্রিটমেন্টটি করিয়ে নিত, তাহলে কিন্তু আগামী দিনে তার যে ডিজিজ আছে সেই ডিজিজটা বড় হতো না এবং দেখা যেত সে হেলথ ওয়াইজও ভালো থাকতো এবং আগামী দিনে যে খরচা হয়েছে সেই খরচার হাত থেকেও বাঁচতো। সুতরাং আপনি যে হেলথ ইন্স্যুরেন্সের পেছনে খরচা করছেন সেটা কিন্তু আপনার খরচা নয়, সেটাকে আপনি একটা ইনভেস্টমেন্ট হিসাবে দেখুন। হতে পারে লাইফ টাইমে সেই পয়সা উঠলো কি উঠলো না সেই আর্গুমেন্টে আপনি যাবেন না, বরং এটাই ভালো আপনি প্রিমিয়াম জমা করে যাচ্ছেন এবং আপনার সেই প্রিমিয়াম জমা করার জন্য কোনো পয়সা কোনোদিন আপনার রিটার্ন পেতে হলো না। যদি কোনো সময় এই ধরনের সিচুয়েশন আসে, আপনি অ্যাটলিস্ট দেউলিয়া হয়ে যাবেন না, আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার টেক কেয়ার করবে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। এর মধ্যে কোন কোন পয়েন্টের সাথে আপনি সহমত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।